কোটির মধ্যে 2,56,000 কোটি ঘাটতি, অর্থাৎ বাজেটের এক তৃতীয়াংশের ঘাটতি যা মেটানোর প্রস্তাব করা হয়েছে আভ্যন্তরীণ 1.5 লক্ষ কোটি ও বৈদেশিক 1 লক্ষ কোটি ঋণ নিয়ে। ঋণ দিয়ে ঋণ পরিশোধের বন্দী, অথচ অর্থাৎ কইয়ের তেলে কই ভাজা। আর এই ঋণ নেওয়া হবে সোভারেন গ্যারান্টি কাভারে, কারণ কোলাটেরাল দেওয়ার সক্ষমতা হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ঋণ সংস্থা ফিচ রেটিংস অতি সম্প্রতি বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণ মান আবারও অবনমন করেছে। বিগ থ্রি নামে পরিচিত ঋণমান সংস্থাগুলোর মধ্যে ফিচ অন্যতম। এর আগে মুডিস ও AS&Pও বাংলাদেশের ঋণ মান কমিয়ে দিয়েছে। প্রশ্ন হল, এই ইউনিয়ন সরকারের উপরে কার আস্থা হবে ঋণ দিবে? ফলে যা আবার তাই হবে। এমনিতেই পায়ের নিচে মাটি নেই, সরকার কঠিন শর্তে বিদেশি হার্ড লোনের দিকে আরো ঝুঁকে পড়বে, আটকে পড়বে আরো গভীর ঋণ ফলে। এর অবস্থায় বছর শেষে অর্থনীতি মুক্ত করে পড়তে বাধ্য। মাসুল তার সরকার বা সরকারের সুবিধাভোগীদের দিতে হবে না, বোঝাটা বাড়বে পড়বে দেশের সাধারণ মানুষের উপর। অসহায় নিরীহ দরিদ্র মানুষ মাথা কেটে উপস্থিত সাংবাদিকবৃন্দ, এই বাজেট জনসংস্থান তৈরির কোন দিক নির্দেশনা নেই। ডলার সংকটের কথা বলে আমদানি সংযুক্ত করায় ক্যাপিটাল মেশিনারি এবং র ম্যাটেরিয়াল আমদানি প্রায় অবরুদ্ধ, যার ফলে শিল্প কলকারখানা বন্ধের পথে। ব্যাংকগুলো শূন্য, সুদের হার অনেক বেশি। সরকার নিজেই ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়ার বেসরকারি সরকার সেক্টরে ঋণ প্রাপ্তির সুযোগ কমে গেছে, যার ফলে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট শূন্যের কোঠায়। 3 বছরের বেশি শিল্প, বিশেষ করে গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে ও যাচ্ছে। নতুন কর্মসংস্থান তো হচ্ছেই না, হাজার হাজার শ্রমিক গ্রামে চলে গেছে এবং যাচ্ছে, কিন্তু গার্মেন্টস কর্মসংস্থান নেই। মানুষের প্রায় অবস্থা সৃষ্টি হয়েছে। এই বাজেটে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কোন আশা নেই। বাজেটে চাকরি হারানো দরিদ্র সেক্টর শ্রমিকদের জন্য কোন পুনর্বাসন রোডম্যাপ নেই। বাজেট বক্তৃতায় সামষ্টিক অর্থনীতির সূচকগুলো উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে বলেও তার বাস্তবিক কোন পথ নির্দেশনা নেই এই বাজেটে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। যে মানুষকে নিয়ে বাংলাদেশ, সেই মানুষ গণমানুষের অস্তিত্বের বিপন্ন হয়ে পড়েছে। পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প, মেগা চুরির জন্য, দুর্নীতি করার জন্য। দুর্নীতির এই ত্রিসংকুল অবস্থায়, অর্থনীতির এই ত্রিসংকুল অবস্থায় উচিত ছিল অপ্রয়োজনীয় মেগা প্রকল্প সমূহ বা অর্থহীন অনুৎপাদন, দৃশ্যমান অবকাঠামোগুলো বন্ধ রাখা। সেই অর্থে সেই অর্থ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী খাতে ব্যবহার করা যেত। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করা যেত, কিন্তু সেগুলো বন্ধ করলে দুর্নীতির পথ বন্ধ হয়ে যাবে। তাই বোধগম্য কারণে সেটা করা হয়নি। এবার শিক্ষা খাতে মোট বরাদ্দ জিডিপির 1.69%, ছিল 1.7, এবং 2022-23 সালে ছিল 1.83, এবং 2021-22 এ ছিল 2.8%। বর্তমান গণবিরোধী সরকার শিক্ষা খাতে ক্রমাগত বরাদ্দ কমাচ্ছে। এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রেখেছে জিডিপি 0.74। যা নিতান্তই অপ্রতুল। আপনারা জানেন, বিএনপি নির্যাতিত হয়ে পুনরায় জনসভার সুযোগ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দের ঘোষণা দিয়েছে। কৃষির জন্য বরাদ্দ কমিয়েছে আমাদের সরকার, অথচ করোনাকালে পুনরায় প্রমাণিত হয়েছে আমাদের অর্থনীতির মূল ভিত্তি কৃষি। সরকার কৃষককে সহায়তা না করে ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা ভর্তুকি অর্থ তুলে দিয়েছে বিদ্যুৎ সেক্টর অধিকারদের হাতে, অন্য ক্ষেত্রে বিদ্যুৎ না কিনে। একদিকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 27,000 মেগাওয়াট দাবি করে, অন্যদিকে ভারতীয় আদানি কোম্পানির কাছ থেকে উচ্চ মূল্যের বিদ্যুৎ কেনে, যার মূল্য পরিশোধ করতে হচ্ছে ডলারে। এই চুক্তিকে অসম ও জাতীয় স্বার্থবিরোধী বলে আখ্যায়িত করেছেন অর্থনীতিবিদেরা। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই বাজেট কালো টাকাকে সাদা করা বলে। কালো টাকা হারাও দায় মুক্তি দেওয়া হয়েছে। 15% কর দিয়ে ব্যক্তির সাথে
কোন কোম্পানিকেও কারো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সরকারের কোন সংস্থায় কারো টাকা সাদাকারীদের কোন ধরনের প্রশ্ন করতে পারবে না, অর্থাৎ দায় মুক্তি বা আইনি ছাড় দেওয়া হলো। এরপরে সৎ ও বৈধ আয়ের করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হলো। দুর্নীতি করার এড়ানো লাইসেন্স প্রদান অবৈধ, অনৈতিক ও অসাংবিধানিক। 15% করে কারো টাকা সাদা করার বিপরীতে সৎ করদাতাদের সর্বোচ্চ 30% হারে কর দেওয়ার বিধান বৈষম্যমূলক ও অসাংবিধানিক। এই পদক্ষেপ সংবিধানের 20(2) অনুচ্ছেদের পরিপন্থী। কথায় কথায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের পুলিশের আওয়ায় তাদের পক্ষে রাজস্ব বৃদ্ধির খোলা ভিত্তিতে দুর্নীতির বৈধ লাইসেন্স প্রদান অনৈতিক ও সাংঘর্ষিক, তা জেনে শুনেই দুর্নীতিবাদ সরকার অবৈধ সম্পদ অর্জনকারীদের দুর্নীতির এই লাইসেন্স দিচ্ছে। সরকারের আনুকূল্যে বেড়ে ওঠা আজিজ বেনাজিরদের মতো দুর্নীতিবাদদের কারো টাকা সাদা করার ঢালাও সুযোগ সৃষ্টির জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই অস্বাভাবিক প্রক্রিয়া কিছু রাজস্ব আদায় হলেও এতে সার্বিকভাবে রাজস্ব আহরণ ব্যাহত হবে। এই বাজেট দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দখলদার আওয়ামী সরকার ও তাদের মাফিয়াগুলোদের মধ্যে ভাগাভাগির এক সুনির্দিষ্ট ইজারা পত্র মাত্র। এটি স্পষ্ট যে বাজেটটি এমন কতিপয় ব্যক্তির মুনাফার জন্য প্রণীত হয়েছে যারা এই অবৈধ সরকারকে ক্ষমতা আঁকড়ে থাকতে সাহায্য করছে। এর কুফল শুধু আগামী বছর নয়, আগামী দশকেও এই জাতিকে বহন করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাজারে চরম মূল্যস্ফীতির যাতা করে মানুষের নাবিশ্বাস হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখন বিলাসী পণ্য হয়ে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি চরম চাপে মানুষের জীবন আজ প্রশ্নাগত। বাজারে সবকিছুর দামে আগুন লেগেছে। মানুষের কেনার ক্ষমতা নেই, মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে, অনেকের সঞ্চয় নেই। এই অবস্থায় মাছ, মাংস, ডিম অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ খাদ্য কেনা অসম্ভব হয়ে পড়েছে। মানুষ আর বুঝে টানতে পারছে না। সরকারি বিবিএস এর হিসাব মতেই গত মে মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল 10% কাছাকাছি, খাদ্য মূল্যস্ফীতি 12%। অর্থনীতিবিদ আবার বলছেন যে এটা নিম্ন আয় মানুষের জন্য এটা প্রায় 20%। অনেকেই বলছেন, যেটা আমি পরে বলেছি। এদিকে অর্থনীতি বলছে যে বাজারে বাস্তবতায় সামগ্রিক মূল্যস্ফীতি প্রায় 20% কাছাকাছি, 20% কাছাকাছি। আপনারা বাজারে যান, গত এক বছরে মূল্যস্ফীতি 50% বেশি ছাড়িয়ে গেছে। বিবিএস এর তথ্য নিয়ে বিশ্ব ব্যাংক নিজেই প্রশ্ন তুলেছে। তাদের কাছে এই পরিসংখ্যান নির্ভরযোগ্য নয়। বিবিএস এর দোষ দিয়ে কি লাভ করুন? সত্যিকারের ফিগার প্রকাশ করে তাদের চাকরি তো হারানো ভয় আছে। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে এই পরিণতি হবে, এটাই তো স্বাভাবিক। এই বাজেটে সরকার মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরেছে 6.5%। কিন্তু কিভাবে মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে তার কোন পথ নির্দেশনা নেই। আর কে না জানে সরকারি আশ্রয় প্রশ্রয়ে তাদের আশীর্বাদ পুষ্ট কিছু সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য গত বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে। এ সকল সিন্ডিকেট কিভাবে নিয়ন্ত্রণ করা হবে বাজেটে সে বিষয়ে কোন আলোচনায় স্থান পায়নি। বাজেটে তাই সাধারণ মানুষের জন্য কোন স্বস্তি নেই। প্রিয় সাংবাদিক বৃন্দ, গত 15 বছরে সরকারের আশ্রয় প্রশ্রয়ে খোলাপি ঋণ বেড়েছে লাফিয়ে লাফিয়ে। 2009 সালে ব্যাংক খাতে খোলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা, যা এখন 1,82,295 কোটি টাকা। 2 লক্ষের মাইল ফলকে পৌঁছে দেওয়া মাত্র 17,705 কোটি টাকা বাকি। কেবল গত 3 মাসেই বৃদ্ধি পেয়েছে 34,692 কোটি টাকা, অর্থাৎ 9% থেকে বেড়ে দাঁড়িয়েছে 11%। ইশতেহারে খেলাপি ঋণ কমানোর জন্য আইন প্রয়োগ অব্যাহত থাকবে বলা হলেও তা আসলে কথা। বাস্তবে খেলাপি ঋণ আদায় নয়, বৃদ্ধি অব্যাহত রয়েছে। অর্থমন্ত্রী নিজেই বলেছেন খেলাপি কমাতে হয়তো সময় লাগবে। এটিও এক ধরনের প্রতারণা ছাড়া কিছুই নয়। এদিকে মানুষের অবস্থা দিন দিন আরো শোচনীয় হচ্ছে, কারণ পরোক্ষভাবে খেলাপি ঋণের প্রভাব তাদের ঘাড়ে পড়ছে। খেলাপি ঋণ দূর করবে করে তাদের প্রধান দুঃখীরাই তো খেলাপি ঋণের আপনার সবচেয়ে বড় হোতা। সাংবাদিক বৃন্দ, সরকার মনে করতে পারে তারা একটি বিশাল অঙ্কের বাজেট দিয়েছে, যা বিগত বছরের চেয়ে প্রায় 5% বেশি। যদিও এর আগে প্রতি বছর 10 থেকে 11% বৃদ্ধি করা হয়েছিল। বিগত অর্থ বছরে টাকার মান হিসাব করলে ডলারের বিপরীতে আকার
বাজেটের আকার দাঁড়ায় 5,33,000 কোটি টাকা। পাশাপাশি 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেটে 97% অর্থই আনতে হবে ভিক্ষা করে। উন্নয়নের নামে বাংলাদেশ পুনরায় উন্নয়নের নামে বাংলাদেশ পুনরায় 40 বছর আগে সেই ঋণের বেড়াতে আবদ্ধ হয়ে পড়ল। কি কোথায় যাও গঙ্গা এখন অন্তর নাই আগের মতো। চলো, বাজেটের আকার রিলেটিভলি কমে যাওয়ায় প্রমাণিত হয় যে আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক উড়িয়ে ভাবিয়ে দেখানো অর্থনীতির বেরুন মূলত চিত্র হয়ে পড়েছে। এদিকে জিডিপি বৃদ্ধির হার 6.7% প্রস্তাব করা হলেও বাস্তবে তা অর্জন সম্ভব হবে না। বিশ্বব্যাংক বলছে প্রবৃদ্ধি হবে 5.6%। বাজেটের প্রায় 4,69,000 কোটি টাকার 2/3 যাবে অনুৎপাদনশীল খাত, বেতন, প্রণোদনা, ভাতা ও প্রস্তুতি খাতে। এই যে বিরোধী দলকে এবং জনগণকে নির্যাতন করবার যে আপনার খাত, যেটা আপনার পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা প্রশাসন, তাদের একমাত্র কাজ হচ্ছে বিরোধীকে নির্যাতন করা। তাদের খাতে সবচেয়ে বেশি খরচ করা হচ্ছে। আজকে যে 50,000 টাকা আপনার প্রত্যেক গাড়ির জন্য দেওয়া হয় প্রতি মাসে। যাদের গাড়ি পেয়েছে তাদের জন্য প্রত্যেকে 50,000 টাকা দেওয়া হয় প্রতি মাসে। আলাদা উৎপাদন হারের প্রবৃদ্ধি হবে থেকে। সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন প্রস্তাবিত 7,97,000 কোটি টাকার বাজেটের পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,06,171 কোটি টাকা। উন্নয়ন ব্যয় 2,81,453 কোটি টাকা। রাজস্ব লক্ষ্য ধরা হয়েছে অনুদান সহ 5,45,700 কোটি টাকা। অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় অনেক কম। এনবিআর সূত্র থেকে আয় আসবে 4,80,000 কোটি টাকা। বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। এই ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ হিসেবে 90,700 কোটি টাকা। আর আভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে 1,60,900 কোটি টাকা। এর মধ্যে শুধু ব্যাংক থেকেই ধরা হয়েছে 1,37,500 কোটি টাকা। ব্যাংক বহির্ভূত ঋণের পরিমাণ 23,400 কোটি। এদিকে অর্থ মন্ত্রণালয়ের ডেট বুলেটিন অনুসারে গত 2.5 বছরে সরকারের ঋণ বেড়েছে 5 লাখ কোটি টাকা বেশি। 30 জুন 2021 ছিল 11,44,296 কোটি টাকা। আর 2023 সালে ডিসেম্বরে বেড়ে মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে 16,59,334 কোটি টাকা। এই বিপুল অঙ্কের ঋণ অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। সম্প্রতি এক সরকারি প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আগামী 3 অর্থ বছরে সরকারের মোট ঋণ স্থিতি 27 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আসছে অর্থ বছরে সুদ পরিশোধের ব্যয় করা হয়েছে 1,13,500 কোটি টাকা, যা মোট বাজেটের 14.24 শতকরা। গত 6 বছরে সুদ পরিশোধের ব্যয় বেড়েছে দ্বিগুণ। পরিচালন ব্যয় অবতীর্ণ হবে ঋণ দিয়ে। এদিকে আভ্যন্তরীণ ঋণের সুদ 93,000 কোটি টাকা আর বৈদেশিক ঋণের সুদ 20,500 কোটি টাকা। এখন মেগা প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের জন্য যে ঋণ দেওয়া হচ্ছে তা পরিশোধ করতে হবে কয়েক বছর পর থেকে, অর্থাৎ ভবিষ্যতে ঋণের বোঝা আরো বাড়বে। এমনিতেই গত বছর ঋণের বোঝা ছিল মাথা পিছু 1 লক্ষ টাকা, যা গত 1 বছরের বেড়ে দাঁড়িয়েছে 1,55,000 টাকা। আচ্ছা, আপনার কিন্তু 1,55,000 টাকা আপনিও ঋণ। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের প্রতিটি নবজাতক শিশুকে 1,55,000 টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিতে হবে। দেশের সামগ্রিক অর্থনীতি আর ঋণময়। মেগা প্রকল্পের অর্থনৈতিক ঋণ, এসব ঋণ আমাদের সমগ্র অর্থনীতিকে দেশি বিদেশি অলিগারদের কাছে জিম্মি করে ফেলেছে। বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিষয়টি কার্যত এড়িয়ে যাওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ কার্যত দেউলিয়াতের দোরগড়ায় উপনীত হয়েছে। সম্ভবত IMF মানুষ দিকে উত্তরের উপায় খুঁজে না পেয়ে তাদের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে শর্ত হিসেবে বৈদেশিক মুদ্রা রিজার্ভের লক্ষ্যমাত্রা 20.110 বিলিয়ন থেকে কমিয়ে 14.769 বিলিয়ন করতে বাধ্য হয়েছে।
যদিও এটা শেষ রক্ষা হচ্ছে বলে মনে হয় না। দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে $13 বিলিয়ন নিচে নেমে গেছে। ডলারের অভাবে ব্যাংকগুলো এলসি করতে পারছে না। মার্কিন কোম্পানি সহ বেশ কয়েকটি বিদেশি কোম্পানি ও এয়ারলাইন্সের বকেয়া পরিশোধ করা যাচ্ছে না। IATA বারবার বকেয়া বিল পরিশোধের তাগাদা দিচ্ছে। অনেকে ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিয়েছে। এতে ব্যবসা বাণিজ্য নেতিবাচক প্রভাব পড়ছে। বিদেশিদের অনেক বিনিয়োগ নিয়ে ইউএস ট্রেজারি বিল ও বন্ডে খাটাচ্ছে। এতে চাপ পড়ছে অনেক আর্থিক হিসাবে। গত মার্চ পর্যন্ত ব্যালেন্স অফ অ্যাকাউন্টে ঘাটতি দাঁড়িয়েছে 9.26 বিলিয়ন। গত বছর একই সময় যা ছিল $2.93 বিলিয়ন। এর আগে আর্থিক হিসেবে সবসময় উদ্বৃত্ত ছিল। ধারাবাহিকভাবে ডলার রিজার্ভ দ্রুত কমে যাচ্ছে। দুঃখজনক হল সত্য, রিজার্ভ সংকট কাটিয়ে কোন রোডম্যাপই এই বাজেট দেওয়া হয়নি। অর্থাৎ রিজার্ভ ডলার সংকট বর্তমান অর্থনীতির অন্যতম প্রধান সংকট। অর্থ পাচার ও হুন্ডি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিয়ে ডলার বাজার পাগে আনার চেষ্টা বৃথা হতে বাধ্য। সাম্প্রতিক সময়ে যে দামি সংসদের প্রতিবেশী দেশে নৃশংস খুন হওয়ার যে সংবাদ গণমাধ্যমে চালু হয়েছে, সেখানে তার স্বর্ণ চোরাচালান সহ নানাবিধ চোরাচালান সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কাহিনী উঠে এসেছে এবং এর মধ্যে নেপথ্যের সরকারের আশীর্বাদ পুষ্ট আরো শক্তিশালী পদের কথাও বলা হচ্ছে। মোদ্দা কথা, কথিত সাংসদ আনোয়ারুল আজিম আনানের ন্যায় কোন লেভেলের মারুতিরা বর্তমান সরকারি দলের নমিনেশন পায়, কারা এই সরকার চালায়, জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশে প্রতিনিয়ত ধনী ও গরিবের বৈষম্য বাড়ছে। এই বাজেটের পক্ষপাত প্রকৃতি কাঠামো আয় ও সম্পদের বৈষম্যকে আরো বাড়িয়ে দেবে। গত 12 বছর ধরে দেশে গিনিস হক উত্তরমুখী বা যা 2022 সালে 0.99 পৌঁছেছে। নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সবার ঘরে ঘরে নুন আনতে পান্তা 15টি দুর্বিষহ অবস্থা, সেটা দেখার মতো চোখ বা পূজার মতো দরদ মাফিয়া সরকারের নেই। শাসক শ্রেণীর এই সকল অভিযাত্রা নিজেদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব কেউ কৌশল করে না। সুইজারল্যান্ডের ইউবিএস ব্যাংকের গত সেপ্টেম্বর 2023 প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্থনীতির নিয়ে নানাবিধ সংকট সত্ত্বেও বাংলাদেশে বিলিয়নিয়ারের সংখ্যা 1700 দাঁড়িয়েছে, যারা দেশের জিডিপির মোট 10% নিয়ন্ত্রণ করে। অথচ এই গোষ্ঠীর কারো টাকা বৈধ করার সুযোগ সৃষ্টি করার জন্য এই বাজেটে মাত্র 15% কর দিয়ে কারো টাকা সদা করার আইনি কাঠামো সৃষ্টি করা হবে। অর্থ পাচার অব্যাহতভাবে বাড়ছে। কেএফআই বলেছে 2009 থেকে 2018 পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে $4,965 কোটি পাচার হয়েছে। সিআইডি রিপোর্ট বর্ণনা অনুযায়ী এক বছরে হুন্ডি ব্যবসায়ীরা 75,000 কোটি টাকা সমপরিমাণ $7.8 বিলিয়ন পাচার করেছে। অন্যান্য বছর মিলে প্রতি বছর কমপক্ষে 2 লাখ টাকার সমপরিমাণের বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হয়ে গেছে। বিদেশে বেগমপাড়া সেকেন্ড হোম আবাসিক সম্পদ বিত্ত ব্যবহার করে দেওয়ার কথা বাংলাদেশের ঘরে ঘরে সকলেই জানে না কেবল সরকার। সরিষায় ভূতটাকে জানবে কি করবে বলুন? গত 15 বছরে ক্ষমতাসীন সরকারের আমলে 6 বছরের বাজেটে সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছে বলে অনেকে মনে করেন। পাচারের সঙ্গে যারা জড়িত তাদের সিংহভাগী সরকার, ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্ট। আজিজ বেনজিরের মতো শত শত দুর্নীতিগ্রস্ত বা পাচারকারী চিহ্নিত হয়েও গত 15 বছরে তাদের অনেকেরই বিচার করা হয়নি। অর্থ পাচার করে দেশ ও দেশের মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে ক্ষমতাসীন সহায়তায় তারা নিরাপদে পালিয়ে যাচ্ছে। এই মাফিয়া সরকারের পক্ষে দুর্নীতিবাজদের ধরা সম্ভব না, কারণ এইসব দুর্নীতিবাজের সহায়তায় সরকার ক্ষমতায় টিকে আছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমাণ অঙ্কের ঋণ নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে বেসামরিক খাতের বিনিয়োগ মারাত্মক বাধাগ্রস্ত হবে। মুদ্রা বাজারে বড় প্রভাব পড়বে। এমনিতেই ব্যাংকগুলো দাঁড়ানো সংকটে ভুগছে। আমানতকারীদের 50,000 চেকও ক্যাশ করতে পারছে না। আমানতকারীদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। এমনিতেই প্রায় এসব ব্যাংক থেকে সরকারি যদি এত বিশাল অঙ্কের ঋণ নেয়, তাহলে তারও সংকট আরো চরম আকার ধারণ করবে। আমানতকারীদের সর্বনাশ হবে।